স্প্যানিশ মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি হঠাৎ রাজনীতিতে যুক্ত হয়েছেন। কেন রাজনীতিতে যুক্ত হয়েছেন, কী জন্য, কী আকাঙ্ক্ষা, কী প্রত্যাশা, সব বিষয় নিয়ে কথা বলবো। এবং সে কারণে আমরা আজকের অতিথি হিসাবে যাকে আমন্ত্রণ জানিয়েছি এবং স্টুডিওতে পেয়েছি, তিনি হচ্ছেন বাংলাদেশ আম জনগণ পার্টির সম্মানিত আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন রয়েছেন আমাদের সাথে। মিস্টার রফিকুল আমিন, আমরা কিন্তু আগেই বলেছি হঠাৎ কেন রাজনীতিতে, আপনার রাজনীতিতে আসা সেটি নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন যে বর্তমানে যে নির্বাচন কমিশনে যে নিবন্ধিত যে দল রয়েছে তার মধ্যে আওয়ামী লীগ বাদে 50টি দল রয়েছে। আমরা 2008 সনে দেখেছি নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হয়েছিল, তখন 55টি দল ছিল। 5টি দলকে জামায়াত ইসলাম সহ সেখানে শর্ত পূরণ না করার কারণের জন্য বাতিল করা হয়েছে। বর্তমানে 5ই আগস্ট যখন আওয়ামী সরকারের বিদায় ঘটলো, যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, তখন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠনের মানুষের মধ্যে একটা অভিপ্রায় তৈরি হলো। আমরা 147টি দলকে আবেদন করতে দেখেছি। এর মধ্যে 145টি দলের আবেদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাথমিক যে সদস্যপদ 22টি তারা সদস্যপদ পাওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এবং সেই নির্বাচনের মধ্যে আমরা এনসিপি সহ আজকে যিনি অতিথি ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ আম জনগণ পার্টির তার দলটি রয়েছে। আমি মিস্টার আমিন, আপনার কাছে একটা বিষয়, সেটি হচ্ছে যে এটি তো একটি বড় কর্মপরিকল্পনার অংশ হিসেবে আপনি 22টির মধ্যে অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে আপনি তালিকাভুক্ত হয়েছেন, কিন্তু আপনি দীর্ঘদিন জেলে ছিলেন, 12 বছর কারারুদ্ধ ছিলেন, বের হয়ে আপনি একটা রাজনৈতিক দল গঠন করলেন, মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। নিশ্চয়ই রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য যখন মানুষ থাকে তখন তার মধ্যে একটা সামাজিক যে সমাজচিন্তক হিসাবে সমাজকে দিবার জন্য, জনগণকে দিবার জন্য অভিপ্রায় ব্যক্ত করতে হয়, তা না হলে জনগণের কাছে পৌঁছা যায় না। আপনি কি অভিপ্রায় নিয়ে রাজনৈতিক দল গঠন করলেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য, আসার জন্য, এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ। আমার ভিতরে রাজনীতির অভিপ্রায় জেগেছে জেলে থাকতেই, এবং প্রকটভাবে দেখা দিয়েছে 22 সালে যখন 12ই মে আমার বিরুদ্ধে করা দুটি মনগড়া মামলার একটিতে আমাকে সর্বোচ্চ সাজা দিয়ে বসে থাকলো। তখনই আমি বুঝতে পারলাম যে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, দেশে কোনো আইনের শাসন নাই, ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং আমার মতোই আরও অনেক লোক, লক্ষ লক্ষ লোক কিন্তু এই সুশাসন থেকে বঞ্চিত। তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার তাহলে ভুলটা কি ছিল, আমি কেন এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম, আমি প্রতিবাদ করতে পারছি না কেন, আমার একটা মঞ্চ দরকার, যে মঞ্চে আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। এবং আমি অনুভব করা শুরু করলাম যে আমি কিন্তু একজন বেসিক্যালি ব্যবসা করলে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সোশ্যাল ওয়ার্ক বেশি পছন্দ করি, জনসেবা। তাই আমি একদিন একটা কোটেশন পড়তেছিলাম, যেটা ছিল বিখ্যাত দার্শনিক প্লোটোর। উনি বলেছেন যে তুমি রাজনীতিতে অনীহা প্রকাশ করার অর্থই হচ্ছে যে তুমি স্বেচ্ছায় তোমার চাইতে অধম ব্যক্তিদেরকে শাসন ক্ষমতায় পাঠাচ্ছ তোমাকে শাসন করার জন্য। এটা আমার কাছে বিদ্যুৎ তাড়িত হয়েছে আমার শরীরে, যে তাই তো আমি রাজনীতিতে অনীহা দেখাচ্ছিলাম কেন? কারণ আমার বাবা, আমার চাচারা কিন্তু পলিটিশিয়ান ছিলেন। ওনারা 54 সালে নির্বাচনও করেছেন, এবং সেখানে ওনারা একটা ওসিয়ত করে গেছিলেন এবং নসিহতও করে গেছিলেন পরবর্তীতে। সেটা হচ্ছে যে আমরা যেন কখনো রাজনীতিতে সম্পৃক্ত না হই। কারণ আমাদের দেশে একটা প্র্যাকটিস হচ্ছে যে রাজনীতি করে মানে ভালো লোক করে না, রাজনীতিতে আসে সব সুবিধাবাদী লোক, ধান্দাবাজ, ব্যবসা করার জন্য। আমরা মনে মনে ভাবতাম হয়তো রাজনীতিটা ভালো লোকের জন্য না, কিন্তু অনেক পরে আমি রিয়ালাইজ করলাম না, রাজনীতি করতে হবে সৎ, সাহসী, নির্ভীক, এবং যারা সমাজ সেবা করতে চায়, যারা দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হতে চায়, তাদেরই রাজনীতি করা উচিত। আমার রাজনীতি করার প্রথম মূল কারণই হচ্ছে আমি সরাসরি দেশের উন্নয়নে কাজ করতে চাই। আপনি একটা জায়গায় একটু যুক্ত করেছেন, বলছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আপনি রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। সেটা কি নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য নাকি সমগ্র দেশবাসীর? না, পুরো দেশবাসী। আমি জানেন বর্তমানে 55 লক্ষের উপরে কিন্তু মামলা এখনো রয়ে গেছে। একটা দেশে মানুষ সারাক্ষণ যদি আদালতে দৌড়ঝাঁপ করে আর মামলার পিছনে থাকে, দেশের উন্নয়ন কখন হবে? তাই আমি আমার দিয়ে বুঝতে পেরেছি, এবং আমি তো দীর্ঘ 12 বছর 3 মাস 5 দিন ছিলাম, আমি তো অনেকবার আদালতে আসছি, আমি অনিয়মগুলো, এই দুর্নীতিগুলো দেখেছি সরাসরি। এবং এর মূল কারণই হচ্ছে সুশাসনের অভাব, সঠিক পদ্ধতির অভাব। আমি তো দীর্ঘদিন বিদেশেও ছিলাম, আমি তো দেখেছি ওসব দেশে তো এইভাবে বিচার ব্যবস্থা হয় না, যেখানে বিচারে কি হলো না হলো, রায় মানে সাক্ষী কি বললো না বললো কিছুই না, ওই একটা নির্দিষ্ট মন্ত্রণালয় থেকে আপনার রায় লিখিত হয়ে আসে,
এবং সেটা জজ সাহেবের ইচ্ছার বিরুদ্ধে জজ সাহেবকে পড়তে হয়, এরপর আবার জজ সাহেবকে রাগ করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে হয়। এগুলো কিন্তু অফ দি রেকর্ড আমি বলতে চাচ্ছিলাম, কারণ কি আমি এই ঘটনাটা শুনেছি যে আমাদের বিরুদ্ধে ওই রায়টা ছিল সাজানো এবং আমরা কখনোই গিলটি প্রমাণিত হইনি। সেটা আমি জানতে পেরেছি একান্তই এই জজ সাহেবের কাছের লোকদের থেকে, যে জজ সাহেব বুঝতে পারছে যে আমাদের বিরুদ্ধে এটা কনস্পাইরেসি। এটা কে আপনার এই শত্রু কে ছিল? রাজনীতি, অপরাজনীতি। কারা তারা? বিগত স্বৈরাচারী সরকার এবং তাদের একজন শীর্ষস্থানীয় একজন সামরিক কর্মকর্তা, যার সাথে আমার একটা ছোট্ট বিষয় বিরোধ হয়ে যায় এবং সেটা রিভেঞ্জ হিসাবে উনি এই স্বৈরাচারী সরকারকে ব্যবহার করছেন। আমার রাগটা ছিল কি, আমার রাগ ছিল এই জায়গায় যে একজন ব্যক্তি কিভাবে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কাউকে শায়েস্তা করার জন্য। তার মানে কি সে পলিটিক্যালি খুব স্ট্রং এই জন্য? তাহলে এটার প্রতিবাদ করবে কে? তো দেখলাম যে যারা অপোজিশন পার্টি আছে তারাও কিন্তু আমার এটা নিয়ে প্রতিবাদ করছে না, তার মানে তাদেরও সৎ সাহস নাই অন্যায়ের প্রতিবাদ করা। তখন আমি বুঝলাম যে অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহসী কাউকে দরকার, যার জীবনের মায়া নাই। আমি তো একদম জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম যখন আমাকে এত বছর আটকে রাখছে। আমি প্রস্তুত ছিলাম কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটাই দিবে, আমাকে যে কোনো সময় আয়না ঘরে নিয়ে যাবে, নাটক করে আমাকে একটা জামিন দিবে, যে জেল গেট থেকে উঠে নিয়ে যাবে। কারণ এগুলো আমি পড়তেছিলাম, পেপারে যাইতো, ভিতরে আমরা পেপার পাইতাম, নিউজ পেপার, সেখানে একদম কাটছাট করে বললো, কিন্তু আমরা পলিটিক্যাল জিনিসগুলো পাইতাম, খবরগুলো পাইতাম। তো বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাকে যে নির্যাতন করা হয়েছে, আমার যে কো পার্টনার ছিল মোহাম্মদ হোসেনকে তো শারীরিকভাবে নির্যাতন করেছে যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, বাদী পক্ষ, তারা অনেক প্রহার করেছে, শারীরিক প্রহার করেছে এবং আমাদেরকে এরকম কথাও বলেছে। প্রথম বলেছে দেশ ছেড়ে চলে যান। আমি বললাম যে দেশ ছেড়ে যাবো কেন, আমরা কি অপরাধ করছি? বলে যে আপনারা এই সরকারের জন্য মাথা ব্যথা। মাথা ব্যথার কেন? এতগুলো লোক আপনাদের সাথে কেন আছে? আমরা বললাম এরা তো সব দলেরই আছে, এরা কর্মসংস্থান তৈরি করছে, এদের জন্য সমস্যা কি? বলে না, আপনাদের মুভমেন্ট হলে গভর্নমেন্ট বিব্রত হবে। না, বিব্রত হওয়ার কিছু নয়, কারণ গভর্নমেন্টের দলের লোকও আমার সাথে আছে। কোনোভাবে বোঝানো গেল, শেষে আমাকে ভিন্ন একটা অফার দিল যে আপনি এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেন। আমি বললাম যে ৪৫ লক্ষ লোক বেকার হবে, এর সাথে ২ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে, ভোট পাবেন না কিন্তু। বলে আমরা ভোটের চিন্তা করি না। তখনই আমার টনক নড়ছে, এরা ভোটের চিন্তা করে না কেন? এরা বলতেছে ভোটের চিন্তা করে না, তার মানে কি ভোট হবে না? এটা কিন্তু আমি বলতেছি ১২ সালের কথা, তখনও কিন্তু ইলেকশন আরো ১-১.৫ বছর দেরি, ১৪ সালের। পরে ১৪ সালের তো আমার সেটা তো দেখলাম জেলে বৈশা, এরপরে ১৮ সালেরটা দেখলাম, তখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে যে এখনই সময় হচ্ছে, সঠিক সময় হচ্ছে আমার সিদ্ধান্ত পাল্টানো, যে আমি যে বলছি আমি কখনো রাজনীতি করব না। এই অন্যায়ের প্রতিবাদ করতে হলে আমাকে এমন একটা মঞ্চে যেতে হবে যেখান থেকে আমার ভয়েসটা জায়গা মতো পৌঁছাবে, এবং সেটা অবশ্যই রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে এসছেন, নিশ্চয়ই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার চেষ্টা করবেন, কিন্তু আপনার দ্বারা যেটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে বলা হয় যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে রিপেয়ার করবেন, বা সেই জায়গাটাকে আপনার মূল্যায়ন বা বিশ্লেষণ কি? আমার এই যে দেখেন মজার ব্যাপারটা কি, এই কথাটা কিন্তু বাদীপক্ষ বলেনি, মানে যারা মামলা করেছে তারা কিন্তু আমার বিরুদ্ধে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মামলা করেনি। তারা মামলা করেছে আমি যে মানুষের সাথে লেনদেন করেছি, আর্থিক লেনদেন, এই লেনদেনগুলো MLM পদ্ধতিতে করা হয়েছে। আর MLM পদ্ধতিতে যেহেতু কোনো বৈধ লাইসেন্সের সিস্টেম তখন ছিল না, তার মানে আমি অবৈধ ইনকাম করছি। আর অবৈধ ইনকাম করাটা যেহেতু আমার অবৈধ ইনকাম হয়েছে, এটা মানি লন্ডারিং হয়েছে। আপনি দেখেন যারা মামলা করেছে তারা কিন্তু একবারও কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলেনি, তারা এভাবে ভবিষ্যৎবাণী করেছে যে একসময় দেখা যাবে এরা পালায় যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এভাবে লেখা আর্জিতে। তার মানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমাকে আটকায় রাখার কারণে। আপনি যদি আমার জেরাগুলো দেখেন, আমার উকিল করেছে যে বলছে যে ওনার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ওরা সাক্ষী বলছে না হয়নি, তো আপনি কেন আটকালেন? বলছে ওনারা মানি লন্ডারিং করছে। এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, তো এখন এমনভাবে আপনার একটা জায়গায় চলে গেছে, আপনাকে আমি এমন নিউজও দেখছি যে মেরে ফেলতেছে, যে লোকটা মারা গেছে, এবং AI দিয়ে অনেক নিউজ তৈরি করতেছে। আপনি সোশ্যাল মিডিয়ার নিউজকে বাদ দিতে হবে কিন্তু আমাকে জাস্টিফাই করতে হলে। এবার আসেন হলুদ মিডিয়া। হলুদ মিডিয়া কি না করে, আজকে হলুদ মিডিয়ার কিন্তু মানে রোশানালো পড়ে কিন্তু আমি আজকে ইয়েতে গেলাম, জেলখানায় গেলাম, এমনভাবে প্রচার করছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আমার বিনিয়োগকারীরা কেউ নিউজ বিশ্বাস করতো না, এবং তারা আমার জন্য, কেন আপনি দেখেন না আমার জন্য কত মানববন্ধন করেছে এরা, প্রেস ক্লাবের এখান থেকে লাইন ধরে একেবারে ইয়ে পর্যন্ত, আপনার রমনা পার্ক পর্যন্ত গিয়ে প্লেকার্ড নিয়ে শুয়ে আছে, ওগুলো দেখাবে না কেউ। সেগুলিকে আপনার তৈরি করা ছিল? আমি কিভাবে তৈরি করবো, আমি তো তখন অ্যারেস্ট অবস্থা আছি। আপনি জেলখানায় বসে সেখানে আপনার লোক, না আমি যখন অ্যারেস্ট হয়েছি তখন, মানে জেলখানায় বসেও কিন্তু আপনি সেটাই করছেন কিভাবে? আমি তো তখন জেলেই যাইনি, আমি তো তখন শাহবাগ থানায়। আচ্ছা, যখন আন্দোলন হয় আমি শাহবাগ থানায়, আমি আন্ডার দি কাস্টোডি অফ পুলিশ। জেলে তখনও নেয়নি আমাকে, 23 দিন রাখছে জেরা ইয়েতে, রিমান্ডে 23 দিন।
23 দিন ধরে আমাকে এতটুকু কনভিন্স করতে পেরেছে যে বলে ঠিক আছে আপনি স্বেচ্ছায় এই ইয়েটা সই করে দেন 164-এ সই করে দিলে আমরা আপনার বউ বাচ্চাকে টাচ করব না, নাহলে আপনার বউকে কিন্তু আসামি বানাবো। তো আমি যখন বললাম যে আপনারা একটু কাটছাট করতে হবে, এইভাবে 164 মুখস্থ দিলে আমি নেবো না, একেবারে সব কিছু দিচ্ছে যে আমি একেবারে চোর, সব চুরি করেছি। আমি বলছি না, আমি এইভাবে দেবো না। যেহেতু আমি ওইভাবে দিতে রাজি হইনি, একটু কাটছাট করেছি, আমার বউকেও কিন্তু আসামি বানাই দিছে এবং তাকেও জেল খেটতে হয়েছে। তো তখন আমি বুঝতে পারলাম যে দেশের রাজনীতির অবস্থা এত খারাপ, কেউ কোনো এইটা নিয়ে কেউ কোনো কথাও বলতেছে না। বিরোধী দলে যারা আছে তারাও চুপচাপ, মানে একটা ন্যায় বিচারের পক্ষে কথা বলার লোক পাওয়া গেছে শুধু আমাদের বিনিয়োগকারীদেরকে। আবার সেই বিনিয়োগকারীরা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত, মন্ত্রী মিনিস্টারের কাছে যেত, ওদেরকে জুতা তাড়া করতো, এই ভাগা এগুলারকে, এগুলো ডেস্টিনি করে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা যেদিন সারেন্ডার করি, আমি জেনারেল হারুন এবং হোসেন পর্যন্ত, সেই দিন পর্যন্ত আমরা মানুষকে ইয়ে দিয়ে যাচ্ছি, তাদের প্রাপ্য টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো ব্যবসায় ধস নামিনি। মানে কি ছিল ব্যবসাটা? আমাদের ব্যবসায় ডাইরেক্ট সেলিং, আমরা সেল করতাম, প্রোডাক্ট দিতাম, প্রোডাক্টের এগেইনস্টে কমিশন আসতো, আমরা প্রফিট দিতাম। আমাদেরকে শুধু বলা হচ্ছে আমরা 2টা প্রজেক্টে মানি লন্ডারিং করেছি। একটা হচ্ছে আমাদের একটা সমবায় সমিতি ছিল, সমবায় সমিতি শেয়ার বিক্রি করার পারমিশন আমাদেরকে অধিদপ্তরই দিয়েছে। প্রথমত বলছে ওই শেয়ার তো আপনি বিক্রি করতে পারেন না, আপনি তো পাবলিক লিস্টেড কোম্পানি না। দেখেন যারা বাদী তারা এটাও জানে না যে কোনটা পাবলিক লিস্টেড কোম্পানি, কোনটা সমবায় অধিদপ্তরের আন্ডারে কোম্পানি ইয়ে, এরা তো আসলে কোনো আইন কানুন জানতো না। যারা বাদী হয়েছে তাদের ন্যূনতম জ্ঞান নাই। তারা একজন আমার কি বলছে যে আপনি এলসি করে বিমান আনতে গেছেন, আপনি ক্যাশ লন্ডারিং করছেন। আমি বলছি ক্যাশ লন্ডারিং কিভাবে করলাম ভাই? বলে এই যে এলসি খুলছেন। আমি বললাম এলসি মানে কি? বলে এলসি মানে হচ্ছে লন্ডারিং ক্যাশ, এলসি মানে হচ্ছে লন্ডারিং ক্যাশ। আমি বললাম ভাই একটু ওইদিকে আসেন, আপনার লেখাপড়া কিসে? লেটার অফ ক্রেডিট বুঝতে পারছি না, এটা বুঝতে পারি। আমি বললাম আপনার লেখাপড়া কোথায়? বলে চিটাগাং ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে। আমি বলছি এলসি মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট, এটা একটা ব্যাংক ইনস্ট্রুমেন্ট, এইভাবে কোনোদিন মানি লন্ডারিং করা যায় না। বলো তাই নাকি? দেখেন তাকে শিখতে হয়েছে আমার থেকে শুনে, সে আমার জেরা করতেছে, সে আমার বাদী। আমি তার জিজ্ঞাসা করছি আপনার বেতন কত, আপনি চাকরিটা কিভাবে পাইছেন? তার বেতন তখন 35,000। মানে আমার দেখা গেছে 1000 টাকার বাগানে খাইয়ে ফেলেছে 5 টাকা ছাগলে। এরা তখন পরে কিন্তু আমাকে বলেছে, কিন্তু দেখেন একটা সময় তারা ভেঙে পড়ছে জেরা করতে করতে। পরে বলে যে আপনার সমস্যা কি তারেক সাহেবের সাথে? আমি বললাম কোন তারেক সাহেব? বলে জেনারেল তারেক সাহেব। বললাম কোনো সমস্যা নেই, ওনার সাথে একটু প্যাচ আপ করেন, আমরা বাধ্য হচ্ছি আপনাকে ইয়ে করতে, এই হ্যারাস করতে, একটু গণভবনের সাথে কথা বলেন। আমি বললাম এইটাই ঘটনা? বলে হ্যাঁ। এরা কিন্তু স্বীকার করেছে আমাদের কাছে। তো সে অবস্থায় আপনি কি মনে করেন আপনার দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি? বা কেউ হয়নি, কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো একটা সিস্টেমের মধ্যে বিজনেস করতাম। আপনি কিন্তু দেখেন বিনিয়োগকারীরা কোনো টাকা কিন্তু কোনো পরিচালকের হাতে দিত না, তারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে দিয়ে মানি রিসিপ্ট নিয়ে তারা প্রোডাক্ট নিয়ে চলে যেত। আর যারা ইনভেস্টমেন্ট করেছে তারা একটা লং টার্ম ইয়ে পেয়েছে যে 12 বছর পরে তারা মুনাফা নেবে। তো 12 বছর তো তখন হয়নি। আমরা যখন বিনিয়োগ নেওয়া শুরু করলাম এটা ছিল 9, 10, 11, 3 বছর হয়েছে, আরো 9 বছর পড়ে আছে। তারা এটাও বলে নাই যে আমরা বিনিয়োগকারীদের টাকা দিচ্ছি না, এটাও কিন্তু অভিযোগ আসে নাই। আপনি একটু অভিযোগটা যদি একটু পারেন একসময় আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি জেল থেকে বের হবার পরে এরকম কোনো জনরসের ঘটনা ঘটেছে কিনা? মানুষ এসে আপনাকে তাদের পাওনার জন্য, দাবির জন্য কোথাও আপনাকে? একটিও না, কখনোই না। শুধু আমি একটা ইন্টারেস্টিং জায়গা দেখছি, আমি যখন দলের নিবন্ধন করব, আমি যখন ইসিতে ইয়ে জমা দিছি, সেদিন দেখি কি 17 এপ্রিল ইলেকশন কমিশনের সামনে 3-4 জন লোক প্লেকার্ড নিয়ে ঘুরতেছে, তাদের মধ্যে একজনও আমাদের ডিস্ট্রিবিউটর না, মানে বিনিয়োগকারী না। তাহলে এরা কারা? এরা বলতেছে আমাকে যেন নিবন্ধন না দেয়, কারণ আমি টাকা দিইনি। 3-4 জন, ওদের সাথে পরে আমি বসছি একজনের সাথে, যে আপনি তো আমাদের ডিস্ট্রিবিউটর না, তো আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন কেন? বলে যে আপনি কেন এই নামে পার্টি করতেছেন, আপনার নামের সাথে আমাদের নাম মিলে যাচ্ছে। আমি বলছি কি করতে হবে? নাম চেঞ্জ করেন। তো আমি কথা মতো নাম চেঞ্জ করে নিচ্ছি, জনতা থেকে জনগণ আসছি, এখন আমি ভালো হয়ে গেছি, আমি রাতারাতি ভালো হয়ে গেছি। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনি যে আপনার জেলে থাকাকালীন অবস্থা বা জেল থেকে মুক্তি পাওয়ার আগে যখন আপনি জেলে গেলেন, গণমাধ্যমে দেখেছি আমরা যে এটা নানা রকম প্রতিক্রিয়া ছিল না? এবং আমি আপনাকে বলি প্লিজ বিশ্বাস করেন, একটি লোকও প্রতিক্রিয়াটা আমার বিরুদ্ধে করে নাই, আমার পক্ষে করেছে। কেন আমাকে ছাড়া হচ্ছে না? বলছে আমরা তো কোনো ক্ষতিগ্রস্ত না, আমরা তো ব্যবসা করতেছি, আমাদের ব্যবসা ফেরত দেন। আপনি দেখেন এখনো কিন্তু আজকে 7 মাস হয়ে গেছে, এখনো লোকগুলো বেকার। আমি মাননীয় সরকার প্রধানের কাছে আপনাদের মাধ্যমে করজোর প্রার্থনা করব, আমাদের ব্যবসাটা একটু চালু করে দেন, এই 45 লক্ষ লোকের বেকারত্ব থেকে তাদেরকে মুক্তি দেন। এখন এরা ঘুরছে।
তাদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? অভিযোগ একটাই, যে ব্যবসা শুরু করছেন না কেন। মহা অভিযোগ এটা। আপনি কেন ব্যবসা শুরু করছেন না, আপনাকে রাজনীতি করতে বলছে কে, এটা বলতেছে। তাদের দেনা দিচ্ছেন না সে বিষয়ে কোনো অভিযোগ? তাদের দেনা দিবে কে? দিবে তো কোম্পানি। কোম্পানিতে বর্তমান পরিষদ আছে, কিন্তু ওই যে নতুন বোর্ড দিল হাইকোর্ট থেকে, তারা দেনা দিতেও পারবে, কারণ ক্যাপাসিটি আছে তো। কারণ আমরা যা অ্যাসেট করেছি সব কোম্পানির নামে। এখন বিষয়টা এরকম দেখেন, শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিছু ধার দেনা করে গেছে রাষ্ট্রের জন্য, চায়নার কাছে, ইন্ডিয়ার কাছে, রাশিয়ার কাছে। এই দেনা শোধ করতেছে কি শেখ হাসিনা না আমাদের প্রধান উপদেষ্টা? অন্তর্বর্তীকালীন এক্স্যাক্টলি। ডেস্টিনির দেনা শোধ করবে বর্তমান পরিষদ। আমি চেষ্টা করতেছি বর্তমান পরিষদে যেন আমাকে রিইনস্টল করা হয়। আমাকে রিইনস্টল করলে তখন আমি আরো ভালো ডাইরেকশন দিতে পারবো। সেক্ষেত্রে কি এই দায় দেনা মিটিয়ে কি আপনার সেই সম্পদ পরিসম্পদ আছে? শুধু আছে না, আমরা কন্টিনিউ করতে পারবো, এরকম আছে। আমরা তো অ্যাকচুয়ালি, আপনি কি চান যে আমি 12 বছর পরে শুধু একজনকে তার টাকাটা ধরাই দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই, এটার জন্য সে 12 বছর অপেক্ষা করছে? নো, আই ডোন্ট থিঙ্ক সো। সে আমার বলে তো যে আমি তো আপনার কাছে 10,000 টাকা ফেরত নিতে আসি না, 12 বছর অপেক্ষা করছি যে আপনি বেরোলে আমার কাজটা শুরু হবে, আমি বেকার। জানেন অদ্ভুত ব্যাপার হলো, আমাদের যারা স্টাফ ছিল, কর্মচারী, এই 12 বছর তারা নাকি কোথাও চাকরিও পায়নি। জিজ্ঞেস করছি কেন পান নাই, বলে যখনই জানতো আমরা ডেস্টিনির এমপ্লয়ি ছিলাম আমাদের কাছে চাকরি দিত না। আমি চাই কি এদের সবাই চাকরি হোক, আবার সবাই কাজ শুরু করুক, সরকার প্রধান আমাকে সুযোগ দেখ, কিছু না, আমার 3টা সুযোগ চাই। আমি আমার অফিসগুলো আমাকে, আমার যে পুলিশের কাস্টডিতে আছে ওখান থেকে এনে আমাকে বলুক যে তুমি অফিসগুলো করো, কারণ এগুলো সেফ। কিন্তু আপনি যদি সম্পত্তিগুলো ম্যানেজমেন্টের আন্ডারে দেন, এটা কোনো রিস্কি কিছু না। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো অপারেটিভ করতে হবে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট অপারেটিভ না করলে আমরা লেনদেন করতে পারবো না, কর্মচারী বেতন দিতে পারবো না, বিদ্যুৎ বিল দিতে পারবো না। আর 3 নম্বরটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাকে ব্যবসা করার একটা অনুমতি। আমার ব্যবসা করার অনুমতিটা পর্যন্ত নেই, যেটা বিগত সরকার নিয়ে গেছে। আমার কিন্তু ব্যবসা করার অনুমতি নাই। না, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন কোথাও না কোথাও কি আপনার কোনো ভুল হয় নাই? আমার ভুল নয়, এটা আমার দুর্ভাগ্য যে আমি কেন ওই সরকারের লেসপেন্সার ছিলাম না। আজকে যদি আমি সরকারের লেজের সাথে থাকতাম, তো আমি বড় বড় অনেকগুলো গ্রুপের নাম বলতে চাই না এখন প্রকাশ্যে, আমি তাদের মতো ভালো থাকতাম। ছিল তো তখন তো রাজার হালে কয়েকটা গ্রুপ ছিল। শুধু আমার কি অপরাধ ছিল, একটা বলছে যে কোম্পানিটা বন্ধ করে দাও অথবা তুমি বিদেশ চলে যাও। তো বিদেশ কেন যাবো এইটাও জিজ্ঞাসা করছি, বিদেশ যাবো কিভাবে, বলে আপনাকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, তারপরে বলবো যে আপনি শাহবাগ থানা থেকে পালাই গেছেন, 10-12 জন কনস্টেবলকে সাসপেন্ড করবো, ওসিকে ক্লোজ করে দেবো। তা আমি বলছি এই কাহিনী আর কতজনের সাথে করছেন? তখন বলছি শুনেন, আমাকে হয় ব্যবসা করতে দেন অথবা আমাকে আটকে রাখেন। আমি এটাও কিন্তু অফার দিয়েছি, একটা ইন্টারেস্টিং অফার দিয়েছি, আমাকে এবং মোহাম্মদ হোসেনকে আটকে রাখেন, যতদিন পারেন আটকে রাখেন, বিজনেসটা চালু করে দেন। বলে আরে আটকেলাম তো বিজনেস বন্ধ করার জন্য, তো আপনাকে আটকে রেখে বিজনেস চালু করলে লাভ কি? আমি বললাম তাহলে আপনাদের ইন্টেনশন আমি না, প্রবলেম ইজ বিজনেস। তো এই বিজনেস চলে সমস্যা কি? বলে অনেক লোক জমা হচ্ছে আপনার পিছনে, সরকার কোনো জায়গায় 10 জন লোকও যদি একজোট হয় সরকার ভয় পায়। তাহলে মানে যে কথাটা ডেস্টিনি হাজার হাজার লক্ষ লক্ষ সব বানানো, পুরোটাই বানানো। আপনি দেখেন, আপনি যদি দেখতে চান আজকের অনুষ্ঠানে যদি ডেস্টিনি যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কথার কথা সেটি আপনি বলছেন কেউ ক্ষতিগ্রস্ত নয়, তারা যদি দেখে থাকে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত অন্যভাবে। আমরা কেন তাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিচ্ছি না? কেন নিচ্ছেন না তাহলে? ওই যে ম্যানেজমেন্টে অন্য লোক আছে, আমি নাই, আমি কিভাবে নেব? আমি তো পাওয়ারই নেই। এখন ধরেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া, উনি একসময় প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার আমলে কোনো একটা ইস্যু হয়েছে, এখন উনি তো ক্ষমতা নাই, তো উনি কি করে সেটা করবেন, দায় শোধ করবেন বলেন? তাহলে কি কাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে না, রাজনৈতিক দল অন্য কারণে নির্যাতনের বিরুদ্ধে আমরা করতেছি, প্রতিবাদ করব। আমি বলতেছি আপনাকে যদি আপনার চেয়ারে না বসানো হয়, তাহলে ওই চেয়ারের অধীনে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আপনার কোনো অথরিটি নেই। And people gets money from the institution, not from an individual. মানুষ কিন্তু কোনো ব্যক্তির কাছে টাকা পায় না। আমি যে মানি রিসিট তাদের হাতে আছে, দেখবেন ওখানে মোহাম্মদ রফিকুল আমিন লেখা নাই, লেখা আছে ডেস্টিনি 2000 লিমিটেড। এতেই প্রমাণ করে যে টাকা লেনদেন করছে তারা কোম্পানির সাথে। আমি তো স্বীকার করতেছি কোম্পানির সাথে তাদের লেনদেন হয়েছে, এবং এইখানে শুধু লেনদেনই নয়, সেই টাকা দিয়ে যে প্রপার্টি কেনা হয়েছে 5 টাইমস হয়েছে এখন ভ্যালু, 5 টাইমস। মানে এখন তাহলে যদি কোম্পানির, আপনি যদিও বলছেন যে সমস্ত মানি রিসিটে কোম্পানির দেওয়া, জি, কোম্পানি বলতে কিন্তু আপনাকেই বুঝাবে বা আপনাদেরকে বা মোহাম্মদ হোসেনকেই বুঝাবে না, এটা প্রপার্টরশিপে সম্ভব, লিমিটেড ফার্মে না, লিমিটেড ফার্মে সেটি সম্ভব নয়। কিন্তু যদি সে 10,000 টাকার উঠে থাকে, সে টাকাটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণাধীন মাধ্যমেই কিন্তু ব্যাংকিং পরিচালনা হবে, আপনারাই সেটাকে দেখভাল করবেন, আপনারাই সেটা ম্যানেজমেন্ট করবেন। কারেক্ট। জি, সেই ম্যানেজমেন্ট করতে গিয়ে
মানুষের মধ্যে এই ধরনের ধারণা, এবং আমরাও যেটা অনেক সময় ধারণা পোষণ করি, এই অর্থগুলো আপনারা নিজেরা নিয়ে নিয়েছেন নিজস্ব ব্যবহারের জন্য। কিন্তু আপনি এখন যেটা বলবার চেষ্টা করছেন, কোম্পানির যে দায় দেনা যতটুকু আছে, পরিসম্পদ আরো বেশি আছে। আপনারা কি এটা যোগ বিয়োগ করেছেন? আপনারা স্টাডি করেছেন? হ্যাঁ, আমরা তো আমাদের এখন অডিট চলতেছে, তো এক্স্যাক্টলি কত আছে এটা বের করার জন্য অডিট শুরু হয়ে গেছে। বিষয়টা আমরা কিভাবে জানি, 16 সালে আমাদের একটা আনঅফিশিয়াল অডিট করেছিলাম আমরা জেলে যখন ছিলাম। আচ্ছা, তখনই আমাদের ফিনান্সের যিনি, উনি মারা গেছেন অবশ্য, রঞ্জিত চক্রবর্তী, উনি ছিলেন ফিনিক্স লিজেনিং এর ছিলেন, ডিএমডি ছিলেন। উনি তখন আমাকে একটা রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট দিয়ে বলছেন যে স্যার, আপনারা যদি মানুষের এক্স্যাক্টলি ডিপোজিট যেটা আছে এইটাও যদি এখন ফেরত দেন, 16 সালে কিন্তু, তাহলে সবার টাকা ফেরত দিয়ে আপনারা 1000 কোটি টাকার মালিক। আমি বললাম বলেন কি, হাউ ইট ইজ পসিবল? বলে আপনারা জমি জমা কেনার সময় অনেক কম ভ্যালুতে কিনছেন, যেহেতু ক্যাশ টাকা ছিল, আর এখন এগুলো ডাবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে। 16 সালে বলতেছে, আর এখন তো 5 টাইমস। এই কথাটা কিন্তু আমি আদালতে যেদিন রায় দেবে তার 1 মাস আগে যে একটা 342 বলে, নিজের সাফাই সাক্ষী, সেখানে জজ সাহেব কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে আপনার লোকেরা যে এখন যে টাকা পয়সা পাবে এটা দেওয়ার কৌশলটা কি। আমি বলছি দেখেন, শুধু আপনি একটা কাজ করে দেন, কৌশলটা আমি বলে দিচ্ছি। বলেন। আমি বলছি যেদিন আপনি রায় দিবেন আমাকে সাজা দেন বা খালাস দেন, এটা আপনার ব্যাপার, শুধু একটা অর্ডার 1 লাইনে লিখবেন, রফিকুল আমিনকে নির্দেশ দেওয়া হলো মানুষের টাকা ফেরত দেওয়া হোক। দেখেন কত সুন্দর কথা বলছি। বলে এটা দিলে কি লাভ হবে আপনার? আমি বলছি তাইলে আমি আমার চেয়ারটা পাবো, আমি চেয়ারে যাবো, যে আমাকে টাকা ফেরত দিতে বলছে, তোমরা চেয়ার ছাড়া আমি টাকা ফেরত দিচ্ছি। উনি কোনো একটা অজ্ঞাত কারণে অর্ডারটা দেয়নি। আপনার মানে উল্লেখযোগ্য সম্পদের মধ্যে কি কি আছে? যেন ল্যান্ড বেশি, আমাদের ল্যান্ড কোথায় কোথায়? সারা বাংলাদেশে আছে। আমাদের তো বিভাগীয় শহরে আছে অন্তত 400 বিঘার উপরে বিভাগীয় শহরে আছে। আচ্ছা, আর এমনি চট্টগ্রামে হিল ট্র্যাকে আছে এবং বিভিন্ন জায়গায় খালি জায়গা আছে। ঢাকায় অনেক আছে। ঢাকায় তো আমি সেটাতে বললাম বিভাগীয় শহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা, বিভাগীয় শহরগুলোতে টোটাল বরিশাল মিলালে 400 বিঘার উপর আছে। সবগুলি কোম্পানির নামে সম্পত্তি? সব কোম্পানির নামে। আপনার নিজের? বা নো ওয়ে, কোনো ডাইরেক্টর নামে না। আমি একটা কথা বলি আপনাকে, আমি 12 সাল পর্যন্ত যে দায়িত্বে ছিলাম ম্যানেজিং ডিরেক্টরের, আমি কিন্তু আমার নামে একটা বদনামি আছে। সেটা হচ্ছে আমি নাকি ডিক্টেটর ছিলাম, কারো কথা শুনতাম না। এই কথার অর্থ হচ্ছে একটাই, সেটা কারো কথা শুনতাম না মানে কি, তারা চাইতো বেশি বেশি ডিভিডেন্ড দেই, কোম্পানি অনেক লাভ করছে আমাদেরকে ডিভিডেন্ড দাও। আমি বলতাম নো, দিস আর পাবলিক মানি, ডিভিডেন্ড বেশি দেবো। আমি এই জায়গাগুলোতে রিজিট থাকতাম, পাবলিকের পক্ষে থাকতাম, আর তার জন্য আমি সরেছাড়ি ছিলাম। আমাকে বলা হয়তো আমি ডিক্টেটর অ্যাডমিনিস্ট্রেটর। আজকে আমি বুদ্ধি করে এটা করছি দেখা বাকি পরিচালকরা এখন সেফ। এই পরিচালকরা যদি কখনো নাও আসতে পারে চার্জে, তবু বর্তমান পরিচালক পর্ষদ তারা কিন্তু কেপেবল এই টাকা ফেরত দিতে। আমি ওইভাবে ব্যবস্থা করে আসছি। হয়তো হেরফের হবে, যেখানে 5000 কোটি পাইতো সেখানে হয়তো আমি না থাকাতে 4000 কোটি টাকা পাবে। তারপরেও কিন্তু মানুষের দানা কিন্তু এত না, মানুষের দানা সব মিলে 1003 কোটি টাকা হবে, 3000 কোটি টাকা। আর সম্পদ আছে 5 থেকে 6000 কোটি। আচ্ছা, তো লিকুইড করে তো মানুষের দানা দিয়ে দেওয়া সম্ভব। লিকুইড চাচ্ছে না তো আমাদের বিনিয়োগকারীরা, জানেন মজার ব্যাপার কি? আচ্ছা, তারা বলছে আমরা ব্যবসা করতে আসছি, আপনি যদি আমার জিনিস এখন বেচে আমার হাতে ধরা দেন, আমি এটা খরচ করতে লাগবে 2 মাস। আমি তো এই জন্য আপনার কাছে বিনিয়োগ নিয়ে আসি নাই, আমি আপনার পার্টনার। আসলে কিন্তু তারা দেখেন বিনিয়োগের একটা ভুল ব্যাখ্যা দিচ্ছে কিন্তু দুদক। সমবায় সমিতিতে 1400 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল ছিল, যেখানে 1381 কোটি টাকা পাবলিক আপনার শেয়ার নিয়েছে, এটা তো বিনিয়োগ এবং তারা পার্টনার কিন্তু এই 8.5 লক্ষ লোক। এখন যদি আমি আপনাকে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শুধু আপনার ইনভেস্টমেন্টটা ফেরত দেই, ইউ আর নট গোয়িং টু বি অ্যাগ্রি ইফ দি কোম্পানি ইজ রিচ। আপনি বলবেন কেন, এখন কোম্পানি কত রিচ, আপনি শুধু আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি, 1 লাখ টাকাই ফেরত দিবেন না, আমি এটা নেব না। তো আপনি যে এই গত জানুয়ারি মাসে আপনি মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার বিষয়ে মানে কোনো কিছু কাজ করছে কিনা? না না, আমাকে বেশি দিন রাখছে। আচ্ছা, আমার মুক্তি পাওয়ার কথা 23 সালের 11ই অক্টোবর। কেন? কারণ ওই দিন 12 বছর শেষ। সাজা ছিল 12 বছর। সাজা হচ্ছে যেই ধারায় মামলা দিয়েছে ওই সাজায় সর্বোচ্চ সাজা হয় 12 বছর, কিন্তু সাজা দিচ্ছে না। আচ্ছা, সাজা না দিয়ে আটকে রাখছে। তখন আমি জজ সাহেবের কাছে গেছি যে আপনি আমাকে জামিন দেন তাইলে, কারণ আপনি তো আমাকে সাজা দিলেও 12 বছরের বেশি দেওয়ার সুযোগ নাই। বলে আমার হাত বাঁধা। কেন না, আমি এইভাবে আপনাকে জামিন দিতে পারবো না সাজা প্রনাউন্স না করে। তো সাজা প্রনাউন্স করবেন কবে? আরো 3 মাস পরে। সাজা প্রনাউন্স করলো 3 মাস 5 দিন পরে। তখন আমার খাটা বেশি হয়ে গেছে, 12 বছর 3 মাস 5 দিন। আচ্ছা, আমি তো পাও না 3 মাস 5 দিন, আমি পাও না। এখানে একটা মজার ব্যাপার হয়েছে কিন্তু, আমাকে একটা জরিমানা ঘোষণা শুনেছে 200 কোটি টাকা না কত জানি। পরে আমি সিআরপিসি আইন পড়ে দেখি কি, যে কোনো আসামির বিরুদ্ধে যদি কোনো অর্থদণ্ড দেয়া হয় এবং যদি দেখা যায় যে সাজার চাইতো সে 1 দিন বেশি সাজা খাটছে, ওই অর্থদণ্ড অটোমেটিক মাহফুজ। তার মানে আমার থেকে এই টাকাটা নেওয়ার আর কোনো স্কোপ রাখে নাই।
আমারা হোসেনের, মানে আমাদের উপরে যে অর্থদণ্ড দিচ্ছে এটা অটোমেটিকলি ল্যাপস হয়ে গেছে। এর একটাই কারণ হচ্ছে সিআরপিসিতে আছে যে কোনো একটা মামলায় যদি এমনভাবে বন্দীকে সাজা দেওয়া হয় যে তার সাজার পরিমাণের চাইতে সে বেশি হাজত খাটছে, তাহলে ওইটা ল্যাপস। আমরা একটা বিরতি যেতে চাই এবং প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে হঠাৎ কেন রাজনীতিতে, এবং আমার তির্যক প্রশ্ন ছিল যে রাজনীতি থেকে শুধুমাত্র কি এই ডেস্টিনির যে অর্থ, সে অর্থগুলোকে মানুষ যে প্রাপ্যতা নিয়ে যারা মনে করেন তারা পাবেন, সেই প্রাপ্যতার কারণের জন্যই কি তিনি রাজনীতিতে এসেছেন, যাতে নিজে একটা নতুনভাবে রাজনীতিতে এসে মানুষের মাঝে নতুনভাবে নতুন আঙ্গিকে নিজকে প্রতিস্থাপন করবার জন্য না? কিন্তু ডক্টর রফিকুল আমিন সেটি বোঝাবার চেষ্টা করলেন, সেটি হচ্ছে তার এখন যে বর্তমানে যে কোম্পানির যে পরিসম্পদ রয়েছে, দায়দানা রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে, এবং তিনি তার সমপরিমাণে জেল খেটে এসেছেন, এবং তিনি চান সেটি হচ্ছে যে তিনি তার যে যারা ইনভেস্টর ছিল তাদেরকে সকলে মিলে একসাথে কাজ করবার তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন। দেখা যাক, আমরা রাজনীতি নিয়ে কথা বলবো, কেন হঠাৎ রাজনীতি, আমরা আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকবেন যিনি ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, ছোটটা বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আমরা ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আমরা হঠাৎ কেন রাজনীতিতে এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ডক্টর আমিন, আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসি। রাজনীতি করছেন বাংলাদেশে, তো রাজনীতির প্রতি এখন আমরা দেখতে পাচ্ছি মানুষের আগ্রহ বাড়ছে, আবার অনেক সময় অনেক রাজনীতি করতেও চায় না। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে গত ফ্যাসিজমের যে উৎপাত, সে উৎপাত থেকে কিন্তু মানুষ মুক্তি চায়। আপনি কি মনে করেন যে আপনি রাজনীতিতে এসে জনগণের জন্য, যেটা বলছিলেন যে আপনি আপনার মানুষের জন্য সেবা করা, মানুষের কাছে গিয়ে মানুষের যে দুর্দশা সেটি লাঘব করা, আপনার দলকে সেটি করতে পারবে? ইনশাআল্লাহ, আমি ভীষণ আশাবাদী। আমি আজকেই বলবো, আজকে একটা ঘটনা ঘটেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে 2জন ছাত্র আসছে, এসে বললো যে আমরা 16 সালে রাজনীতি করা ছেড়ে দিয়েছি, আমরা কোনো একটা রাজনীতি দলের সাথে ছিলাম। বলে যে আপনার একটা টকশো দেখার পরে নতুন করে উদ্দীপনা পেয়েছি, উৎসাহ পেয়েছি, আবার রাজনীতিতে আসতে চাই, আপনি কি আমাদেরকে একটু সুযোগ দিবেন? আমি বললাম বলেন কি, তো বলেন কি করতে চান, তাহলে আপনি যদি সুযোগ দেন আমরা পরে আবার আসবো, আপনি আমাদেরকে 2 দিন 3 দিনের জন্য একটু সময় দেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিশাল গ্রুপ আসবো, আপনার সাথে বসবো, এবং আমরা কেউ রাজনীতি করি না, আমাদের কোনো রাজনীতির আচরণ নাই, কিন্তু আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি 16 সালে, এখন আমরা অনেক স্বপ্ন দেখি, তাই আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমরা কিছু করতে পারবো। আমি তখন কতক্ষণ তাকিয়ে রইলাম, বললাম যে আসলে কি তাই, আপনারা তাই মনে করেন? বলে হ্যাঁ। বলে আপনার কথার মধ্যে আমরা কিছু স্পষ্টবাদিতা পেয়েছি। আমি মনে করি কি, শুনেন, রাজনীতি করার এখনই সুযোগ। বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার পরবর্তী একটা ভীষণ রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হয়েছে। কিন্তু আমি খেয়াল করেছি এর কারণ কি, এর কারণ খুব সোজা। 16 থেকে 17 বছর বড় দলগুলোকে কোনো রাজনীতি করতে দেয়নি স্বৈরাচারী সরকার, তাই তাদের এখানে লিডারশিপ তৈরি হয়নি ওইভাবে। আর ছোট দলগুলো তো একরকম হারিয়ে গেছিল, তখন তো রাজনীতি করছে এককভাবে ক্ষমতাসীন সরকার। এখন কিন্তু প্রেক্ষাপট আসছে সব মানে এটা বহুদলীয় গণতন্ত্র করার মতো। আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের আমলে আমরা কিন্তু একটা সুযোগ পেয়েছি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনৈতিক দল তৈরি করা, নাহলে আমি সাহসই করতাম না। কারণ আমি সাহস করেছি এই জন্য যে আমি জানি আমি অন্তত আর এই ক্ষমতাসীন সরকারের রোষানলে পড়বো না, তারা আমাকে একটা সুযোগ দেবে, আমি একটা রাজনৈতিক দল করতে চাই, দল মত নির্বিশেষে। এখানে তো কোনো ইয়ে নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, মানে পার্সোনাল কোনো উদ্দেশ্য নাই, এটা হলো কালেকটিভ কিন্তু সমষ্টিগত ইন্টারেস্ট। সেটা হচ্ছে কি, আমি আমার দিয়ে বুঝছি যে চিরসুখীজন ভ্রমিকই কখন ব্যথিত বেদন বুঝতে পারে, যার না ঘটবে সে কিন্তু আরেকজনেরটা বুঝবে না। তা আমি মনে করেছি আমার মতো বহু লোক ফলস ফেক ফেব্রিকেটেড মামলার রোষানলে আছে, তাই আমার কিন্তু প্রথম দফাটাই হচ্ছে আমার রাজনৈতিক দলের আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমার কিন্তু 9টা দফা। 1 নম্বর দফা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এটা অনেক দলেই বলে আমি জানি, কিন্তু ওইভাবে তারা রিয়েলাইজ করে কিনা আমার সন্দেহ আছে। বিচার ব্যবস্থা, পুলিশিং, জেলে যেটা হচ্ছে আমি দেখে আসছি, আমি তো অমানবিক ঘটনা দেখে আসছি জেলে, অমানবিক একেবারে। কিরকম? ওখানে তো আপনার মানুষ তো মারা যাচ্ছে, সেখানে নাটক করা হয়, একটা সুই ঘাটিয়ে দিয়ে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি তাই না, বলতেছে কর্তব্যরত ডাক্তার বললেন উনি মৃত, আসলে কিন্তু লোকটা কিন্তু অবহেলার জন্য মারা গেছে জেলের ভিতরে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটছে, সুইসাইড করতেছে। এই মানে ওদের উপরে যে টর্চার হয় বিগত সরকার আমলে আমি বেশি দেখছি, কারণ এই সরকার আমলে তো আমি বেশি দিন ছিলাম না জেলে। সেই এক্সপিরিয়েন্সগুলো, যেমন আমাদের একজন সাংবাদিক কিন্তু মারা গেছে, তা কিন্তু মেরে ফেলা হয়েছে, আসলে বিএনপির একজন সিনিয়র লিডারও কিন্তু মেরে ফেলা হয়েছে। এগুলো সবই জানতাম, কিন্তু নীরবে সহ্য করতাম, কি করব।
কিছু করার নাই। তো এগুলো শুধু মনে মনে ভাবতাম যে একটা সময় আসবে যখন আওয়াজ তুলবো, যখন এই কথাগুলো মিডিয়ার সামনে বলবো। দেখেন, এগুলো কিন্তু স্বপ্ন দেখতাম যে একদিন গণমাধ্যমে এগুলো বলবো, যে জেলখানায় কি হয়েছে, হাজতখানায় কি হয়েছে। হাজতখানায় তো নির্যাতন হয়েছে। তারপরে দেখেন আপনার ইয়েতে কোর্টে যা হইতো, হায় হায়, আমরা কি বলছি এগুলোর কোনো ধারে কাছে নাই। ওই পিপি মহোদয় কি বলছে এটাই এস্টাবলিশ, বুঝছেন। এমন সব আপত্তিকর কথা বলতো পিপি, যে ব্যক্তিগতভাবে আক্রমণ করতো। আমাকে একদিন বলে কি জানেন, মানে একটা অদ্ভুত কথা বলছে আমার সম্বন্ধে। আমি যখন দাঁড়াইছি কথা বলতে, তখন জজ সাহেব কিন্তু পিপিরে থামাইছে। পিপি যখন দেখছে আমাকে কোনোভাবে কুপঘাত করতে পারে না, আস্তে করে আমারে বলে কি, স্যার উনি কানাডা থাকতে মানুষের সাথে প্রতারণা করে টাকা নিয়ে আসছে। তা আমি বললাম, তাহলে প্রুফ দেন, আপনি কিসের মধ্যে কি ঢুকাচ্ছেন, আপনি কি প্রতারণার মামলা করছেন, আপনার ধারা কি 420? একটা মজার ব্যাপার দেখেন, কিন্তু তারা কিন্তু 420 মামলা করে নাই, প্রতারণার মামলা করে নাই, কিন্তু আত্মসাতের মামলাও করে নাই। আমি জিজ্ঞেস করছি ধারাগুলো নাই কেন, বলো প্রতারণার মামলা করলে কি লাভ। প্রতারণার মামলা তখন সাজা ছিল 2 বছর, প্রতারণার মামলায় সাজা 2 বছর ছিল। পরে এটা কিন্তু আমাকে জেলে রেখে হাসিনা সরকার এটাকে 7 বছর বানাইছে। তারপরে দেখে যে প্রতারণার মামলা আমাকে রাখতে পারতেছে না, কারণ আমি তখন 7 বছর পার হয়ে গেছে। তো আমাকে আটকে রাখতে হবে এমন একটা মামলা যেটা ধারা আরো বড়, সেটা কি মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিংটা কিভাবে হয়েছে বলি। আমি এমএলএম পদ্ধতিতে ব্যবসা করছি, আর কিছু না। এমএলএম অবৈধ ব্যবসা, এইটা বাংলাদেশে তখন পর্যন্ত আইন হয়নি। কবে হয়েছে, আমি জেলে ঢুকার পর হয়েছে। তখন আমার উকিল জিজ্ঞাসা করছে জজের মাধ্যমে যে এমএলএম যে অবৈধ ব্যবসা, আপনার কাছে কোনো প্রুফ আছে? দেখেন কি বলে আইও, বলতেছে আমি আমার কমন সেন্স দিয়ে বুঝছি এটা অবৈধ ব্যবসা। আমি ম্যাথামেটিক্সে মাস্টার্স করছি ইউনিভার্সিটি থেকে, আমার একটা কমন সেন্স আছে, আমি এটা দিয়ে বুঝছি এমএলএম ব্যবসা অবৈধ। আর যেহেতু অবৈধ ব্যবসা, সমস্ত আর্নিং এ মানি লন্ডারিং। আমার মানি লন্ডারিং কিভাবে হয়েছে, আমরা যে বেতন নিছি, আমরা যে ডিভিডেন্ড নিছি, আমরা যে জমি কিনছি, আমরা যে সিনেমা হল কিনছি, আমরা যে ইভেন এক জায়গায় কিন্তু মানি লন্ডারিং বলতেছে না, সরকারকে 410 কোটি টাকা ট্যাক্স দিছি। আমি জিজ্ঞেস করেন না এটাও কি মানি লন্ডারিং নাকি, তখন চুপ হয়ে গেছে। আমরা তৎকালীন সময় সরকারকে 410 কোটি টাকা ট্যাক্স দিয়েছি, এটা কিন্তু ইস্যুতে নাই, এটা কেউ জানে না, কোনো গণমাধ্যমে আসে না কিন্তু এই কথাটা। আচ্ছা, বেছে 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 এমন ভাবে কথা বলছে, জিনিসটা অনেকটা এরকম, 2 সতীন মিলে ঝগড়া করতেছে, বলতেছে তার বাচ্চাটা সকালে একবার দুপুর একবার বিকাল একবার, সকালে একবার দুপুর একবার বিকাল একবার খায়, আর আমারটা সেই সকালে খায়, সেই দুপুরে খায়, আর সেই বিকালে খায়। 3 আলিফ টান দিয়ে বলে, মানে বুঝাইতে চাচ্ছে তারটা অনেক দেরি করে খায়। ঘুরে ফিরে কিন্তু কথা একই। আমাকে কিন্তু অপরাধী বানানো হয়েছে এরকম তাদের কৌশলগত উচ্চারণ দিয়া, ভাষাগত কথা দিয়া, যে উনি এমএলএম পদ্ধতিতে টাকা নিছে, যেহেতু এমএলএম পদ্ধতি টাকা নিছে এটা অবৈধ টাকা, যেহেতু অবৈধ টাকা, এই টাকা যত জায়গায় স্থানান্তর হস্তান্তর রূপান্তর হয়েছে মানি লন্ডারিং হয়েছে। কারণ স্থানান্তর হস্তান্তর রূপান্তর কিভাবে হয়েছে, পাবলিক টাকা দিছে ব্যাংক অ্যাকাউন্টে গেছে, স্থানান্তর হস্তান্তর কিভাবে হয়েছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে গেছে, রূপান্তর। এই হচ্ছে তাদের স্থানান্তর হস্তান্তর রূপান্তরের কাহিনী। তো আমি বলছি সেভাবে তো আপনিও মানি লন্ডারিং করছেন। বলে কিভাবে, আমি যে 410 কোটি টাকা ট্যাক্স দিলাম, ওটা মানি লন্ডারিং টাকা, সেটা এনবিআর এ গিয়েছে, এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংকে গেছে, বাংলাদেশ ব্যাংক থেকে দুদকের অ্যাকাউন্টে ঢুকছে, আর এখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকছে। স্যার উনিও মানি লন্ডারিং করছে, হাসতেছে। আপনি আদালতে বলতেন? হ্যাঁ, আমি বলতেছি মানি লন্ডারিং মানে এই অভিযোগ করা নেই যে আমরা দেশের বাইরে টাকা পাঠিয়েছি, দ্যাট ওয়াজ নট অ্যালিগেশন। অ্যালিগেশন হচ্ছে আমরা অবৈধ পদ্ধতিতে টাকা কালেকশন করছি, এই টাকার থেকে আমরা বেতন নিচ্ছি। তো জেনারেল হারুন তো ওই জন্যই কনভিক্টেড হয়েছে। আপনি কি মনে করেন যে সব ধরে নিলাম তর্কের খাতিরে রফিকুল আমিন মানি লন্ডারিং করছে, কানাডা টাকা পাঠিয়েছে, জেনারেল হারুন কি কানাডা টাকা পাঠিয়েছে, তো তাকে কেন 12 বছর দিল? বিষয়টা হচ্ছে আমরা যারা যারা স্যালারি নিয়েছি, বোনাস নিয়েছি, উৎসব ভাতা, ডিভিডেন্ড নিয়েছি, অল মানি লন্ডারিং। আমরা কিন্তু এই সমস্ত টাকার এগেইনস্টে ট্যাক্সও দিয়েছি। মানে আইনে যেটা আছে সেই অনুযায়ী তারা বলেছে যে এটা মানি লন্ডারিং। ইয়েস, অর্থ আত্মসাৎ বা 420। আমি হাসি পাই আমার, প্রায় দেখি গণমাধ্যমগুলো, কিছু কিছু গণমাধ্যম লেখে যে অর্থ লোপাটের মামলায়, অর্থ আত্মসাতের মামলায়, আবার কেউ কেউ এটাও বলে দুর্নীতির মামলা। আমার বিরুদ্ধে তো দুর্নীতির মামলা করে নাই। ইট ওয়াজ নাইদার দুর্নীতির মামলা, নর অর্থ আত্মসাৎ, নর চিটিংবাজি। ইট ইজ পিওর মানি লন্ডারিং। মানে মামলার বাদী হচ্ছে দুদক, আর কেউ না, কোনো সাক্ষী নেই, কিন্তু কোনো ভিকটিম সাক্ষী নেই। তো জেনারেল হারুন চিটাগংয়ের যে একটা মামলার ওই যে আমরা যখন আমাদের এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেল, আমরা যখন 12 বছর 3 মাস সাজা খাইতে বাড়িলাম, তখন চিটাগংয়ের একজন বিনিয়োগকারী সে বলছে যে আপনারা তো বাইরে গেলেন, তাহলে আমার টাকার কি হবে? তো তাকে আমরা বলছি হ্যাঁ তোমার টাকা তুমি নিয়ে যাও, কত টাকা পাও? তো মানি রিসিট দেখাচ্ছি, দেখি কি তার টাকা পায় সে 6,40,000। তখন তাকে আমি একটা সিদ্ধান্ত দিছি যে আমি 6,40,000 টাকা, ঠিক আছে তুমি আসো, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলুক, অথবা তুমি এক কাজ করো নতুন পর্ষদের কাছে যাও। না, সে 6,40,000 টাকা নেবে না, সে নেবে 70 লাখ টাকা। আচ্ছা,
কেন 70 লাখ নিবা জিজ্ঞাসা করলাম। সে কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা নিবে। আচ্ছা। প্রথমত সে নিবে হচ্ছে লাভ, আর লাভটা ম্যাচিউর হয়েছে যে বছর, সেখান থেকে ইন্টারেস্ট। বুঝছেন? মানে খুব হাসি পেয়েছে। 6 লাখের জায়গায় তাকে 70 লাখ। সেই মামলা হাজিরা দিতে গেছিল। সেও হ্যাঁ, সেই মামলা আমরা হাজিরা দিতে গেছি। চার্জ ফ্রেম হবে, আমাদের কিন্তু চার্জ গঠন এখনো হয়নি। ওই মামলা কিন্তু এখন পর্যন্ত আদালত আমলে নেয়নি। আপনি কি চিটং গেছিলেন? আমিও গেছিলাম একসাথে, আমরা তো একই ফ্লাইটে গেছি। পরে দুজন কি দুই রুমে ছিলেন? না, আমরা আলাদা আলাদা রুমে ছিলাম। আমি ছিলাম রেডিসন ব্লুতে, উনিও গতবার আরো একবার গেছে রেডিসন ব্লুতে থাকতেন। তো উনি হয়েছে কি, চিটাং ক্লাব হচ্ছে একদম পাশের বিল্ডিংটা চিটাং ক্লাবে। ওনার কি একটা দাওয়াত ছিল কারো বাসায়, বিয়ের দাওয়াত আছে। তো উনি বলছে আমার বন্ধু বান্ধবের সাথে যাবো, তো আপনারা রেডিসন ব্লুতে থাকেন। রেডিসন ব্লুতে কিন্তু উনি এমনি ইয়ে পায় আপনার, যেহেতু সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, ওটার নাকি উনি চেয়ারম্যানও ছিলেন রেডিসন ব্লুর। আচ্ছা। তো উনি একটা সৌজন্য ইয়ে পায়, রুম টুম পায়, কিন্তু উনি থাকেন না ওইবার, শেষবার উনি চিটাং ক্লাবে থাকবেন। তো রাত্রে কথাবার্তা হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে 11টা 5 হওয়ার পরে আমি তখন ওনাকে বলছিলাম যে আমরা সকালে নাস্তা করি একসাথে। তো সকালে আমি ফোন দিচ্ছি, রিং পরে ধরে না। হোসেন সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, উনি কি আসবে আমাদের সাথে নাস্তা খাবে? বলে না, উনি তো ওখান থেকে যথারীতি 11টার সময় কোর্টে চলে যাবে, চলেন আমরা কোর্টে চলে যাই। তো আমরা কোর্টে যাচ্ছি, কিন্তু সেদিন আমরা আবার আমাদের উকিল বললো যে এই মামলা থাকবে না বোধহয়। আমি বললাম কেন? বললো এই মামলার কোনো ইয়ে নাই, আপনাদের প্লাস পয়েন্ট আছে, কারণ টাকা আপনারা রিসিভ করেন না, টাকা রিসিভ করছে কোম্পানি। আর সে 6 লাখের জায়গায় 70 লাখ চাকরি করে, এটা কি ব্যাংক ইন্টারেস্টও তো এত টাকা আসে না। ঘটনা কিন্তু এই জায়গায়, আমরা কিন্তু 6 লাখ দিতে রাজি হচ্ছি, সে কিন্তু 70 লাখের নিচে নেবে না। পরে আমাকে জেনারেল হারুন সাহেব কিন্তু রাত্রে একটা কথা বলেছে, যেটা আমি জানি না এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা। উনি আমাকে বলছে, আপনি কি জানেন যে আমাদের যারা অরিজিনাল দুদকের যারা বাদী, তারা যে এই ছেলেকে বলছে যে তুমি মামলা করো? আমি বলছি আপনি কিভাবে খবর পেলেন? বলে আমার কাছে সোর্স আছে। উনি কিন্তু এখন নাই, আমি মিথ্যা বলে লাভ নাই ওনার নামে। উনি কিন্তু আমাকে বলেছে যে ওই সাবজেক্ট যে দুদকের যে তারা এখন রিটায়ার করে গেছে, তারাই নাকি ছেলেকে দিয়ে আপনার মামলা করাইছে, যে কারণে ছেলে পিছাইতে পারতেছে না। অথচ ছেলের উকিলে বলতেছে তোমাকে যা দেয় তুমি তাই নাও। হ্যাঁ, কিন্তু সে ওই 70 লাখ, এখনো আমরা এটা নিয়ে ফাইট করবো, দেখবেন কি হবে। আমি বলি সে তার মূল টাকাটাই পাবে, কারণ এটি তো আমার কথা হচ্ছে, আমার কাছে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করার পরে আমাকে জেলে ঢুকেছে। আমি তো তার বিনিয়োগের টাকাকে ইয়ে করতে পারি, এক্সারসাইজ করতে পারিনি, আমি তো এটা দিয়ে বিজনেস করতে পারিনি, টাকাটা শুধু পড়েছিল। না, তাহলে তার টাকা 6,40,000 টাকা। 40,000ই পাবে সে। সে কি কিছু বেশি পাবে না? কিভাবে বেশি পাবে? তার টাকাটা তো আমাকে আটকানো হয়েছে, টাকা বিনিয়োগ করার 1 বছর না 2 বছর পরেই। আচ্ছা। তার সাথে তো চুক্তি 12 বছর। সে কিন্তু মামলা করেছে কিন্তু 24 সালে তার টাকা ম্যাচিউর, খেয়াল করেন। আচ্ছা, 24 সালে ম্যাচিউর। ম্যাচুরিটি কত টাকা পাওয়ার কথা ছিল তার? তার মোটামুটি ভালো টাকা পাওয়ার কথা ছিল, কারণ তার কাছে তো আমরা গাছের ইয়ে বিক্রি করেছি, প্যাকেজ বিক্রি করেছি, গাছ প্রতি 2000 টাকা। আচ্ছা, প্রত্যেক তাহলে 6,40,000 টাকা সে কত টাকা পেতো যদি ম্যাচিউর হয়ে যেত? ম্যাচিউর আমি এইভাবে বলি, কারণ সে বিভিন্ন রকমের প্যাকেজ কিনছে, একই প্যাকেজ কিনে নাই। কিছু গাছ কিনেছে সে 340 টাকা, যেটা আপনার গাছ প্রতি 2000 টাকা পাওয়ার কথা আপনার 24 সালে। আবার কিছু গাছ কিনেছে সে 800 টাকায়, যেটা 2000 টাকা লাভ পাবে। তো কোনো গাছে 1200 টাকা, কোনো গাছে আপনার 1600 টাকা, এইভাবে সে পাইতো। আর আমরা কি করেছি, আমরা কিন্তু ব্যাংক ইন্টারেস্টে হিসাব করে টাকা দিই। আমরা বলেছি যে তোমার গাছের চারাটা যখন 12 বছর হবে, 12তম বছর হবে, আমরা বন মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে কেটে গাছের দাম যাই হোক তুমি 2000 পাবা, আর বাকিটা আমাদের। তো সাধারণত একটা গাছ কি হয় জানেন, 12 বছর পরে 10,000 টাকা দাম হয়। তো 10,000 টাকা তাকে 2,000 দেবো, 8,000 আমাদের থাকবে। আমাদের তো রেভিনিউ লস হয়েছে জানেন। আমরা যদি দুদকের ডিস্টার্বে যদি আমরা না পড়তাম, আমরা যদি যথারীতি ব্যবসাটা চালু রাখতে পারতাম, সমস্ত লোকের টাকা দিয়ে আমাদের শুধু সরকারকে ট্যাক্স দেওয়া লাগতো 20,000 কোটি টাকা, জানেন। কি গাছ ছিল সে যে গাছগুলো লাগানো? টিকুট, কাঠের গাছ। গাছ যদি মরে যেত? গাছ ওইটা আমরা ইয়ে করেছি তো, ইন্স্যুরেন্স করে রাখছি তো। আমাদের সেই ইন্স্যুরেন্সের পলিসিও তো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা সমস্ত গাছের কিন্তু ইন্স্যুরেন্স করেছি। ইন্স্যুরেন্স করে কিস্তি দিতাম 3টা জিনিসের থেকে, মর্টালিটি, ফায়ার, রায়ট আর ভূমিধসে যদি গাছ নষ্ট হয়ে যায় তাহলে আমাদেরকে ক্ষতিপূরণ দেবে। আমরা কিন্তু কোনো কাজ কাঁচা করিনি, আমরা ক্লায়েন্টের পক্ষ থেকে গাছগুলোর ইন্স্যুরেন্স করে রাখছি, কিন্তু সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কন্টিনিউ করতে দেয়নি। আমাদের সমস্ত ব্যবসা বন্ধ করেছে। আপনি তাহলে কোনো গাছ কি আছে বড় হয়েছে এরকম? গাছ আসে না শুধু, গাছকে বিগত স্বৈরাচারী সরকারের আমলের যুবলীগ, ছাত্রলীগ সবাই মিলে লাগাতার কাটছে, আর দুদকের অফিসাররা দাঁড়ায় সেটা পাহারা দিছে। কি বলবো, আপনি এরা কাটাইছে সব। আপনি বলবেন প্রমাণ কি? প্রমাণ হচ্ছে গাছের গোড়াগুলো রয়ে গেছে, এগুলো তো আর নিতে পারেনি। ওই গাছের গোড়াগুলোকে গড়লেই দেখবেন। মানে এই ধরনের অভিনব চিন্তা কিভাবে আসলো যে গাছ দিয়ে পরে গাছ থেকে বিক্রি করে
গাছের আইডিয়াটা আসছে কিন্তু অস্ট্রিয়া থেকে। আমি যখন অস্ট্রিয়াতে গেলাম একজন পোপ কিন্তু আমাকে বললো যে তোমাদের দেশে তোমরা একটা কাজ করতে পারো, তুমি কি জানো একটা গাছ রোপণ করতে এবং মেনটেনেন্স করতে 10 বছরে খরচ হয় একটা সিকি মানে কোয়ার্টার, কিন্তু গাছটা যখন ম্যাচিউর হয় 12 বছরে এই গাছের দাম হচ্ছে $100। আমি বললাম বলো কি, এটা কি সম্ভব? তখন ওখানে বসে আমি বাংলাদেশে খবর নিলাম যে আসলে কি এটা সত্যি। তখন আমি জানতে পারলাম একটা গাছ 12 বছর পর্যন্ত লালন পালন করতে খরচ হয় 20 থেকে 25 টাকা, কিন্তু গাছটা যখন হয় 12তম বছরে যায় 8 থেকে 10,000 টাকা। তো আমি চিন্তা করলাম আমাদের দেশে যে পরিমাণ মানুষ গরিব এবং মানুষের বেকারত্ব এত আর পরিবেশে হবে, আর তাছাড়া আমরা একটা হোপ পাইছিলাম যে এই গাছগুলো বড় হলে যখন 12তম বছর হবে বিশ্ব ব্যাংক বা কতগুলো দাতা সংস্থা আছে যারা কার্বনের উপরে দেয়। এটা আমাকে একজন এক্স সচিব বলছিল যে আপনি তো কার্বন ক্রেডিট পাবেন। আমি বললাম কত পাবো বলেন তো? বলে গাছ প্রতি $5। আপনি যে গাছগুলো লাগিয়েছেন এগুলো অনেক কার্বন ছড়ায়, মানে সরি কার্বন শোষণ করে, অক্সিজেন ছড়ায়, আপনি তো শুধু কার্বন ক্রেডিটে পাবেন গাছ প্রতি $5। আমার তখন চিন্তা হলো তাহলে তো আমাদের ডাবল লাভ, উইন উইন সিচুয়েশন। আমরা যদি পুরো লাভটাও লোকের দিয়ে দিই তাও তো আমাদের লাভ থাকবে। এই করে কিন্তু আমরা বসলাম যে আমরা শুধু ব্যবসা করলে হবে না, আমরা পরিবেশে রক্ষা করার জন্য আসলে একটা আন্দোলন করি, 12টা বছর আমার সাথে থাকো। সেখানে কথা কি দেখেন, কথা খুব সিম্পল। উনি 340 টাকা বা 500 টাকা দিয়ে একটা চারা গাছ 12 বছরের জন্য রোপণ করে আমি মেনটেন করব আমার জায়গাতে, ভূমি কিন্তু আবার আমার, এমপ্লয়ি আমার, ইন্স্যুরেন্স আমার। উনি শুধু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছে আর ওনাকে একটা দিতে হবে। এই পারমিশনটা আমাকে দিয়েছে হাইকোর্ট, এটা কিন্তু দুদক জানতো না। হাইকোর্ট থেকে আমি লেখায় নিয়েছিলাম যে আমি এরকম অ্যাডভান্স গাছ সেল করে ফরওয়ার্ড সেল করে আমি বিনিয়োগ নিতে পারবো। হাইকোর্ট যে আমাকে এই পারমিশন দিয়েছে ওরা ঘূর্ণাক্ষরও জানতো না। আমি বুঝছি কিভাবে, আমাকে যখন রিমান্ডে নিয়ে জেরা করলো যে আপনি কার জিজ্ঞাসা করে গাছ বেচছেন, আমি বললাম যে হাইকোর্ট আমাকে পারমিশন দিচ্ছে। দেখার পরে জানেন কি মন্তব্য করছে, আপনি টাকা দিয়ে এই পারমিশন নিচ্ছেন। আমি সেই কথাটা আর বলেন না কিন্তু। তার মানে আমি একেবারে শেষ প্রশ্ন যদি এই পর্যায়ে করি, তাহলে আপনার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য বা আপনার প্রশ্নই উঠে না, প্রশ্ন ওঠে এবার আমার কেন? আমরা যারা কাজ করেছি সত্যি কথা বলতে কি, আমাদের যারা পরিচালক পর্ষদ ছিল আমাদের সাথে, ইভেন যারা শেয়ার হোল্ডার ছিল, আমাদের কারোই কিন্তু অসৎ উদ্দেশ্য তখনও ছিল না, এখনো নাই। আমাদের মধ্যে বিভিন্ন কারণে মতানৈক্য হয়, বিভিন্ন ধরেন ইনভেস্টমেন্টটা কেমনে হবে, কিভাবে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব, আমরা কি জমিতে করব না বিল্ডিংয়ে করব না কারখানাতে করব না ইন্ডাস্ট্রিতে, এসব বিষয়ে মতানৈক্য হয়। কিন্তু মানুষের টাকা বাইরে দেয়া এই ধরনের চিন্তা আমাদের কোনো শেয়ার, আমাদের 49 শেয়ার হোল্ডার একজনও মাথায়ও নাই, কারণ আমরা এই কাজের মধ্যে নাই। নিশ্চয়ই আমরা শেষ বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরে আসব। আমরা কথা বলছিলাম বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের সাথে। তিনি হঠাৎ কেন রাজনীতিতে আসলেন এবং আমরা তার বিগত সময়ের যে নানা রকম বিশ্লেষণ সেগুলি শুনছিলাম। শেষ বিরতির পর আবারও আমরা ফিরে আসছি, ছোটটা বিরতি দিচ্ছি। দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে হঠাৎ কেন রাজনীতিতে নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে অতিথি হিসেবে বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আমি ডক্টর আমিন আপনার কাছে যদি একটু জানবার চেষ্টা করি যে যদি আপনি পুরোপুরিভাবে নিবন্ধিত হয়ে যান তাহলে আপনার নির্বাচন পরিকল্পনা কি? আপনি কি মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হতে যাচ্ছে সেটি কি লেভেল প্লেইং ফিল্ড করা সম্ভব হবে কিনা? আপনি কি কোথাও যদি নিবন্ধিত হয়ে যান কোথাও কি কারোর সাথে জোট করবার জন্য আপনার কোনো অভিপ্রায় আছে কিনা? আসলে এই বিষয়গুলো আমার একক সিদ্ধান্ত হবে না, আমার একটা কমিটি আছে। আমার কমিটি, আমি কিন্তু গণতন্ত্র বিশ্বাস করি। আমি এককভাবে বলতে চাই না আমি জোটে যাব, একা যাব, কত আসনে যাব, এগুলো সব সিদ্ধান্ত হবে আমাদের স্থায়ী কমিটিতে। তবে আমি আমার ড্রিমটা বলতে পারি। আমার ড্রিম হচ্ছে আমি আমার যদি আমার সাথে, আমার মতবাদের সাথে, আমার চিন্তাধারার সাথে যদি একজন লোকেরও যদি মিল থাকে আমি তার সাথে জোট করব। কিন্তু আমার সাথে মিল থাকতে হবে। আমার সাথে মিল কি, আমরা প্রকৃতই জনগণের করতে চাই, নির্বাচন করতে জনগণ যেন সম্পৃক্ত হয়, সেখানে যেন সব ধরনের লোকে যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেখানে যেন কোনো মেকানিজম না থাকে। ওই যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলেন সেটা থাকবে কিনা এটা বলে দিবে পরিস্থিতি হবে। আমি আশাবাদী বর্তমান ইলেকশন কমিশনের উপরে, ওনাদের সাথে আমার 3-4 বার হয়েছে, মিটিং হয়েছে আমার এই দলের নিবন্ধন নিয়ে। আমি খুব আশাবাদী যে এনারা হয়তো সঠিকভাবে নির্বাচনটা করতে পারবেন। যা দেখতেছি এখন এটা যদি কন্টিনিউ থাকে, অন্য ধরনের কোনো ডিস্টারবেন্স যদি না থাকে। দ্বিতীয়ত হচ্ছে যদি সঠিকভাবে ঠিক যদি নির্বাচন হয় তাহলে আমি স্বপ্ন দেখি 300 আসনেই প্রার্থী দেব। এটা আমার স্বপ্ন। আমি আবারও বলছি, আমার স্বপ্ন আর সিদ্ধান্ত দুই জিনিস। সিদ্ধান্ত হবে কিন্তু দলীয়ভাবে। আমি বিশ্বাস করি যে আমি যদিও তাদের মধ্যে সিনিয়র দলের মধ্যে, আমি সবার মতামত নেব। আমি সবার মতামত। 300 আসনে দেওয়া কি সম্ভব আপনার পক্ষে? আমার লোকজন আছে। কিভাবে? আছে, সারা বাংলাদেশে আমার প্রার্থী আছে। আচ্ছা, কারণ আমার প্রার্থিত্ব কোনো
এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোক না বা ব্যবসায়ী না, আমার প্রার্থী হবে, আমি যেটা চিন্তা করেছি, সমাজসেবক, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, উকিল, ডাক্তার, মানে পেশাজীবী যাদের আসা উচিত। এবং ব্যবসায়ী যদি কেউ আসতে চায় সেটা হচ্ছে আমার মতবাদের সাথে মিলতে হবে, কারণ আমি মেইনলি পেশাজীবীদেরকে টার্গেট করছি। এবং আমি একজন সংবাদকর্মীকে কিন্তু অফার দিয়ে বসে আছি, উনি প্রবীণ। তো ওনাকে একদিন আবেগে বলতেছি, আপনি নির্বাচন করলে আমাকে বলেন, আমি আপনাকে নমিনেশন দেবো। উনি আমার দিকে কতক্ষণ তাকে হাসি দিলেন, বলেন যে আপনি আমাকে দেবেন। আমি বলছি হ্যাঁ, আপনাদের মতো সাংবাদিকরাই তো সংসদে যাওয়া উচিত। আপনারা বাইরে কলম খোঁচাখুচি করে লাভ কি? কলম খোঁচাখুচি করবেন পার্লামেন্টে বসে। কারণ আমি দেখেছি এই যে মরহুম আবুল মনসুর সাহেব, উনি তো অ্যাকচুয়ালি সাংবাদিক ছিলেন, কিন্তু তারপরে তো উনি দেখছি মুখ্যমন্ত্রী হয়েছেন। ওনাকে কিন্তু আমি সম্পর্কে নানা ডাকতাম, হ্যাঁ, আমাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়তা ছিল ওনার সাথে। তো উনি যদি সাংবাদিক হিসাবে যদি উনি মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজনীতিতে আসতে পারেন, তাহলে অন্য সাংবাদিকেরা আসবে না কেন? সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, সমাজসেবক, মসজিদের ইমাম, মাদ্রাসার মোদারেস, আমি মনে করি প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পেশাজীবী রাজনীতিতে আসা উচিত। সেই দরজা আমি তৈরি করে দেবো। এখানে কোনো ধরনের কিছু করতে হবে না, কোনো লেনদেন। আমি বলছি এমন লোকও যদি আসে দেখি যে সংসদে যাওয়ার জন্য যোগ্য, তার নমিনেশনে জমা দেওয়ার পয়সা দরকার হলে আমার দল দেবে। সেক্ষেত্রে আপনি যদি নিবন্ধন না পান? নিবন্ধন না থাকলে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে। আচ্ছা, আমরা আরো 5 বছর অপেক্ষা করবো, সমস্যা কি? আমাদের উদ্দেশ্য তো হচ্ছে সুষ্ঠু ধারা রাজনীতি করা। নিবন্ধন দেয়া না দেয়া সম্পূর্ণ এখতিয়ার কিন্তু অথরিটির। যদি ওনারা মনে করেন আমাদেরকে যোগ্য, যদি মনে করেন হ্যাঁ আমরা সঠিক লোক, তাহলে আমাদেরকে 5 বছর আগেই দিবেন। আর যদি মনে করেন না আমরা এখনো তৈরি হইনি, তাহলে 5 বছর পরে নেবো, সমস্যা কি? কিন্তু রাজনীতিতে আমি থাকবো। মানে রাজনীতির ময়দান ছেড়ে আপনি যাবেন না? এবং মানুষের যদি প্রকৃত মানুষের কল্যাণ করতে চাই, মানুষের কথা বলতে চাই, মানুষের মনের ভাষা যদি তুলে ধরতে চাই, তাহলে রাজনীতিতে থাকতে হবে। এবং আমি মনে করি যারা আমার মতো চিন্তা করেন তারা আসেন আমার সাথে, আমরা আসেন একসাথে দেশ গড়ি, এটা কিন্তু আমাদের স্লোগান। যে এখন যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি, ঐক্যমত্য কমিশনের যে আলাপ আলোচনা চলছে, জুলাই সনদ নিয়ে কথা চলছে, নারী আসন, উচ্চকক্ষ, পিআর পদ্ধতি নির্বাচন, এই সব কিছু নিয়ে আপনার বিশ্লেষণ কি? বাংলাদেশে যে পিআর, এগুলোতে আমি কোনোটাতে কিন্তু দাওয়াত পাইনি আমার বক্তব্য তুলে ধরার জন্য। না সেটা তো নিশ্চয়ই, যেহেতু আপনি নিবন্ধিত নয় সে কারণে দাওয়াত পাননি। আমি মনে করি সংস্কার দরকার এবং দ্রুত দরকার, যত সম্ভব। হ্যাঁ, এবং নারীর অধিকার নিয়ে আমাদের তো 33% আমরা নারী রাখবো। এবং আমরা যেটা চিন্তা করেছি, নারীর ন্যায্য অধিকার আমরা সর্বোচ্চ পর্যায়ে ইনশাআল্লাহ নিয়ে যাব। কারণ দেখেন, আমার ঘরের মধ্যে কিন্তু 75% নারী শাসন চলে। আমার বউ সহ, আমার বাচ্চা সহ 75% তারা 3 জন, আমি একজন পুরুষ। তো আমার ঘরেই কিন্তু আপনার 75% নারী শাসিত। তো এখানে আমি 75% বলবো না, অন্তত 33% কিন্তু আমার দলের থেকে সংসদে যেতে হবে, এটা আমার ড্রিম। এবং এটা ইনশাল্লাহ আমি সম্পৃক্ত করবই। আমার দলে প্রচুর নারী সদস্য আছে এবং তারা অত্যন্ত এনথুজিয়াস্টিক। আমি কিছুদিন আগে যে চিটাং গেলাম, সেখানে কিন্তু আমার দলের চিটাং জেলার যে কমিটি, আহ্বায়ক কমিটি, তারপর চিটাং মহানগরের, তাদের সাথে আমি একসাথে ডিনার করেছি। আমি তাদের এনথুজিয়াজম দেখে আমি একদম হয়ে গেছি যে মানুষ এত ভালো রেসপন্স করতেছে। এবং এমন এমন নারীরা আমার দলে আসছে, জানেন, তাদের বয়স 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, ড্রিম দেখা শুরু করছে। আমি বললাম, দিদি কি আমার দলের থেকে কি আপনি হবেন, এমপি হবেন? বলে আমি তো এই জন্যই আসছি। বয়স 70-এর উপরে হবে। আপনি চিন্তা করতে পারেন যে 70 পার গেছে একজন লোক নতুন করে রাজনীতির স্বপ্ন দেখতেছে, জাস্ট আমাকে বলতেছে যে আপনি যেহেতু স্বপ্নবাজ, আমরা আপনার সাথে আছি। সেক্ষেত্রে এই বর্তমানে তো বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল হিসেবে যারা নির্বাচনের মাঠে আছেন, আমরা যদি বিএনপির কথাই ধরি, হয়তোবা যদি নির্বাচন হয় আশাবাদ ব্যক্ত করছেন যে তারাই ক্ষমতায় আসবেন। জামায়াত ইসলাম রয়েছে, ছাত্রদল দল এনসিপি রয়েছে, বাম সংগঠনগুলো রয়েছে, সব দলগুলো, ইসলামী আন্দোলন রয়েছে। এই সব দলগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনি যদি সবার জন্য, আপনার পক্ষ থেকে, আপনার নিজের পার্টির পক্ষ থেকে, আম জনগণ পার্টির পক্ষ থেকে সবার জন্য কোনো আহ্বান আছে কিনা? কিভাবে দেশটা আহ্বান একটা, তারা সবাই যার যার একটা আইডিওলজি, একটা আদর্শ নিয়ে কাজ করছে, কিন্তু তাদের কাছে আমার এটাই থাকবে, আবেদন থাকবে যে কোনো অবস্থাতে যেন জনগণের স্বার্থ নষ্ট না হয়, আমরা যেন আমাদের ওই টার্গেট থেকে না সরি, গণতন্ত্র চর্চা যেন ব্যাহত না হয়। শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য গণতন্ত্রকে যেন এতটুকু না করা হয়, আক্রমণ না করা। প্রত্যেকের কিন্তু অধিকার আছে গণতান্ত্রিক কথা বলার, গণতন্ত্রের মৎস্য চর্চা করার, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি যাই হবে এটা গণতান্ত্রিক পর্যায়ে করা উচিত। এবং আমি মনে করি একমাত্র গণতন্ত্রই দিতে পারে সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং ন্যায় বিচার।
এছাড়া কিন্তু আর সম্ভব না আসলে। আর আমাদের দেশ কিন্তু আমার হিসাবে আশেপাশের দেশগুলোর কথা চিন্তা করলে আমাদের দেশে রাজনীতি চর্চা কিন্তু ওদের থেকে অনেক ডেভেলপড, অনেক উন্নত। হ্যাঁ, যত কথাই বলেন, আমরা কিন্তু একটা জাতি, তো আমরা আমাদের এখানে বৈষম্য নাই। আপনি যদি পাশের প্রতিবেশী দেশও দেখেন, সেখানে বিভিন্ন রকমের গোত্র আছে, বিভিন্ন রকমের বৈষম্য আছে, আমাদের বৈষম্য নাই। আমাদের দেশে যেটা সাম্প্রদায়িক গল্প তুলে উঠেছিল বিগত সরকার, ওটা ছিল পলিটিক্স। আমাদের এখানে সাম্প্রদায়িকতাও নাই। আমরা দেখছি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমি এটাও তো দেখছি জেলে বসে যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে। আমি এটা কল্পনাই করতে পারি না যে কত ভালো ব্যাপার হয়েছে, এটা কতটা হাই ইমেজে নিয়ে গেছে দেশকে। বাংলাদেশ সাথে সাথে এই মাত্রায় চলে গেছে যে মাদ্রাসার ছাত্ররা মসজিদ ফলাই থেকে মন্দির পাহারা দিচ্ছে, গির্জা পাহারা দিচ্ছে। আমরা এটাই চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। এবং রাজনীতির অর্থ এই নয় যে আমি যাব, আমার কথা শুনতে হবে, আমার কথা শুনলে আমি তোমাকে ইয়ে দেবো, না, এটা রাজনীতি হওয়া উচিত না। আমি এমন কথাও বলি যে আমার দলের প্রত্যেকে যেন আমার সমালোচনা করলে তাইলে আমি শুদ্ধ হব। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা ওই আশাবাদ ব্যক্ত করি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেরকম মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়েছে এবং যেটি বলো জঙ্গিবাদের যে নাটক সাজানো হয়েছিল বিগত সরকারের আমলে, শাসনের আমলে গুম খুন হত্যার কথা বলা হয়েছিল, সেগুলি যাতে কোনোভাবেই রাজনীতি ফিরে না আসে। তবে আমরা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনের কাছে যেটি বুঝলাম যে হঠাৎ কেন তিনি রাজনীতিতে এসেছেন, তিনি তার নিজের পক্ষ থেকে তিনি বলেন জনগণের সেবা করতে চান। তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন, তিনি 12 বছর জেল খেটেছেন, যে জেল খাটার পরবর্তীতে তিনি নিজের মধ্যে তার যে জনগণের জন্য কর্ম অভিপ্রায়, সেটি হচ্ছে রাজনীতিতে যুক্ত হয়ে মানুষের সেবা করবার জন্য তিনি চাচ্ছেন। আমি মনে করি যদি সেটি সঠিক হয়ে থাকে, তার রাজনীতিতে অংশগ্রহণ হয়তো সঠিক হবে। তবে অবশ্যই আমি ডেস্টিনির যে বিগত সময়ে নানা রকম যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সাধারণ জনগণের মধ্যে যদি কোনো রকম ক্ষোভ থেকে থাকে, কোনো দুঃখ থেকে থাকে, তাদের কোনো পাওনা থাকে, সেগুলি কোনো না কোনোভাবে মানুষকে সেগুলি পাওনা পরিশোধ করে দেওয়ার দরকার। তাহলেই কিন্তু এই রাজনীতির আকাশে তিনি যে তারা দেখতে পাচ্ছেন, সে তারাগুলো আরও বেশি জ্বলজ্বল করবে। এবং সে জ্বলজ্বল করার জন্যই কিন্তু আমরা মনে করি ডক্টর মোহাম্মদ রফিকুল আলম যে আশাবাদ ব্যক্ত করেছেন, প্রত্যেকটি বিনিয়োগকারীকে তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছেন। শুধু আশ্বস্ত নয়, কাজেই সেটি প্রমাণ করতে হবে যাতে প্রত্যেকটা বিনিয়োগকারী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সবাই মিলে ভালো থাকবেন। আমাদের ইস্পানি মির্জা শুভরাত্রির পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য কৃতজ্ঞতা রইল।